আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের ডিফ্যাক্টো রাজধানী তেল আবিবের জিম্মি স্কোয়ার ও আশপাশের রাস্তায় অন্তত ৫ লাখের বেশি মানুষ সমবেত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসেছেন ভলোদিমির জেলেনস্কির সাথে। হোয়াইট হাউসের পথে জেলেনস্কি ইউরোপীয় নেতারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের সন্ধানে গিয়ে ১৪ জন সহ ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২,০০০-এ। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দীর্ঘমেয়াদী যুদ্ধের অবসানের লক্ষ্যে ট্রাম্পের কূটনৈতিক তৎপরতার এখন তুঙ্গে ট্রাম্প জেলেনস্কির বৈঠক। ইউরোপীয় নেতাদের উপস্থিতি কি সংকট নিরসন করবে? ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন হবে এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে ৫ লাখের বেশি মানুষ সমবেত। ইসরায়েলের ডিফ্যাক্টো রাজধানী তেল আবিবের জিম্মি স্কোয়ার ও আশপাশের রাস্তায় অন্তত ৫ লাখ মানুষ সমবেত হয়েছেন। সমাবেশে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের জন্য এক সমন্বিত চুক্তির দাবি জানিয়েছেন। ইসরায়েল জুড়ে গত শনিবার একদিনব্যাপী ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। সাধারণ জনগণ ও বিরোধীরা অংশ নেন। সমাবেশের একদিন পর তেল আবিবে এই বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম এই সমাবেশের আয়োজন করে। এদিন দেশ জুড়ে ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়। এ সময় জিম্মি পরিবারের সদস্যরাও মঞ্চে বক্তব্য দেন। জিম্মি ওরিফ, জিম্মি ওফির ব্রাসোলভস্কি এবং রাম ব্রাসোলভস্কির পিতা বলেন, ২ সপ্তাহ আগে আমরা রম জীবিত আছে বলে ইঙ্গিত পেয়েছি। রম ক্ষুধার্ত, নির্যাতিত এবং ভীত। এই যুদ্ধ থামাতে হবে, উপেক্ষা বন্ধ করতে হবে। সমাবেশ শেষে ফোরাম ঘোষণা করে ইসরায়েল অন হোল্ড কার্যক্রম শেষ হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে শত শত কর্মসূচিতে ১ মিলিয়নেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে। হোয়াইট হাউসের পথে জেলেনস্কি ইউরোপীয় নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসেছেন ভলোদিমির জেলেনস্কির সাথে। চলতি বছরের শুরুর দিকে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে উত্তপ্ত বাকবিতণ্ডার পর দুই রাষ্ট্রপতির মধ্যে এটি প্রথম সাক্ষাৎ। তবে আজ সোমবারের এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে থাকছেন ইউরোপীয় মিত্ররা। ন্যাটো মহাসচিব মার্কো রুটে এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সহ আরও কয়েকজন নেতা ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে যোগ দেবেন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আয়োজিত এই বৈঠকে। এর আগে শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট একটি স্থায়ী শান্তি চুক্তির প্রচেষ্টা চালালেও যুদ্ধবিরতির ঘোষণা আসেনি, বড় কোনো অর্জনও আসেনি। এর ৩ দিনের মাথায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে, যে কারণে এই বৈঠকটি স্বাভাবিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা এর আগে দুই পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকে কি হয়েছিল তা নিয়ে স্পষ্ট কোনো ঘোষণাও ছিল না। যে কারণে ইউরোপীয় নেতারা সোমবারের বৈঠকে একটি বিষয় গুরুত্বের সাথে তুলে ধরতে চাইবেন, সেটি হলো ইউক্রেনের অনুপস্থিতিতে সে দেশটিকে নিয়ে কোনো চুক্তি যেন না হয়, অন্যদিকে কোনো চুক্তি হলে সেটি যেন শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে সুরক্ষিতও করা যায়। গতকাল রবিবার একজন মার্কিন দূত জানিয়েছেন, পুতিন ইউক্রেনের জন্য ন্যাটো সদৃশ নিরাপত্তা চুক্তিতে সম্মত হয়েছেন। ট্রাম্পও তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, রাশিয়ার ক্ষেত্রে বড় অগ্রগতি হয়েছে, সাথে থাকুন। তবে এর বাইরে বিস্তারিত কিছু লেখেননি তিনি। গাজায় ইসরায়েলি বর্বরতা থামছেই না, নিহত ৬২,০০০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের সন্ধানে গিয়ে ১৪ জন সহ ইসরায়েলি হামলায় একদিনে আরো অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরো ৭ জন প্রাণ হারিয়েছেন। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৪৭ জনের মরদেহ পৌঁছেছে এবং আহত হয়েছেন আরো ২২৬ জন। এ নিয়ে কমপক্ষে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৬২,০০০-এ। নিহতের মোট সংখ্যা ১,৫৫,৮৮৬ জন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মৃতদেহ বহু এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় চাপা পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। মানবিক সহায়তা সংগ্রহের সময়ও ইসরায়েলি সেনাদের হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ত্রাণের লাইনে গুলিতে ১৪ জন নিহত এবং ১৩২ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭শে মে থেকে এখন পর্যন্ত এইভাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৩৮ জনে এবং আহত হয়েছেন ১৪,৪২০ জনেরও বেশি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় অনাহার অপুষ্টিতে আরো ৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ শিশুও রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহার সম্পর্কিত মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৫৮ জনে, যার মধ্যে শিশু ১১০ জন।
ট্রাম্প জেলেনস্কির বৈঠক ইউরোপীয় নেতাদের উপস্থিতিকে সংকট নিরসন করবে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দীর্ঘমেয়াদী যুদ্ধের অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক তৎপরতা এখন আলোচনার তুঙ্গে। আলাস্কার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর এবার ট্রাম্প ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বসতে চলেছেন। তবে এবারের বৈঠকটি শুধু দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, ইউরোপের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই আলোচনায় যোগ দিতে পারেন, যা নিয়ে কৌতূহল বাড়ছে আন্তর্জাতিক মহলে। সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকতে পারেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন, ন্যাটো মহাসচিব মার্ক রুট, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন রাশিয়ার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট দাবি এসেছে যা নিয়ে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন। মনে করা হচ্ছে এই আলোচনায় রাশিয়ার 5টি মূল দাবি নিয়ে দর কষাকষি হবে, যার মধ্যে অন্যতম হল ডনবাস অঞ্চলকে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া। যদিও লুহান্স্ক ইতিমধ্যেই রাশিয়ার দখলে, দোনেৎস্ক এখনো যুদ্ধ চলছে। কূটনৈতিক মহলে সংশয় রয়েছে খনিজ সমৃদ্ধ ডনবাস অঞ্চল ইউক্রেন নিরাপত্তার কারণে ছাড়তে রাজি হবে কিনা। ট্রাম্পের মধ্যস্থতা কতটা সফল হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে যুক্তরাষ্ট্র। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন এবং তা যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। রুবিওর ভাষায়, প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে। রোববার 17 আগস্ট মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে রাজি হয়, কিন্তু রাশিয়া এখনো তাতে সম্মতি হয়নি। তার মতে, ইউক্রেনের 3.5 বছরের যুদ্ধের মতো পরিস্থিতির পর যুদ্ধবিরতি হলেও তা দ্রুত ভেঙে যেতে পারে, তবে লক্ষ্য কেবল অস্ত্রবিরতি নয় এবং এমন কোন শান্তি চুক্তি যা বর্তমান যুদ্ধ রোধ করবে এবং ভবিষ্যতের সংঘাত এড়াবে। ফক্স বিজনেসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে রুবিও আবারও ট্রাম্পের দাবির প্রতিধ্বনি করে বলেন, আমরা ভাগ্যবান যে আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তিকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা তা দেখেছি কম্বোডিয়া ও থাইল্যান্ডে, ভারত পাকিস্তানের মধ্যে, রুয়ান্ডা ও কঙ্গোতে, বিশ্বজুড়ে যেখানে সুযোগ পাওয়া যায় আমরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করব। ভোটের আগে সংস্কার ও পিআর পদ্ধতি মানতে বাধ্য করা হবে জামায়াত নেতা তাহির। রাজনৈতিক দলগুলো সংস্কারে যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে। আজ রোববার বিকেলে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারের সভাপতির বক্তব্যে একথা বলেছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সেমিনারে আয়োজন করে বাংলাদেশের জামায়াতে ইসলামী। যারা সংস্কারের বিরুদ্ধে তারা যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, এমন মন্তব্য করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, আমরা যারা পিআর চাই, আমরা যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে দাবি পূরণের সরকারকে বাধ্য করব। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে একটা পথ বের করার জন্য